একজন খুব সুন্দর বিধবা মহিলা মুম্বাই যাচ্ছিলেন। স্টেশনে দেখা হলো এক অচেনা ছেলের সাথে। কিন্তু সফরে যা ঘটল তা দেখে মানবতাও কিনে ফেলল। বন্ধুরা, এটি মধ্যপ্রদেশ জেলার জব্বলপুরের এক সত্য কাহিনী, যেখানে নর্মদাপুরাম রেলওয়ে স্টেশনের সন্ধ্যাটা যেন একটু বেশিই ভারী মনে হচ্ছিল। ভিড় সেই একই ছিল, শোরগুলো একই ছিল, প্ল্যাটফর্মে সবকিছুই রোজকার মতোই ছিল। কিন্তু সেই ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা এক নারী সবার থেকে আলাদা ছিলেন। তার নাম অনামিকা বর্মা। বয়স খুব বেশি নয়, ২৬-২৭-এর আশেপাশে। সাদা সালোয়ার স্যুট, কাঁধে ছোট্ট একটা ব্যাগ, খোলা চুল আর চোখে এমন এক স্থিরতা যেন জীবনে অনেক কিছু সহ্য করেছেন। চেহারায় সৌন্দর্য ছিল, কিন্তু তার চেয়েও বেশি যা স্পষ্ট দেখা যাচ্ছিল তা হল ক্লান্তি। তিনি প্ল্যাটফর্ম নম্বর ৩-এ দাঁড়িয়ে মুম্বাইগামী ট্রেনের অপেক্ষা করছিলেন। মানুষ তাকে দেখছিল। কারোর চোখে কৌতূহল ছিল, কারোর চোখে আকর্ষণ, কারোর বা অহেকক আগ্রহ। কিন্তু কেউ জানত না কেন সেই নারী একা, কেন চুপচাপ, আর কেনই বা তার আঙুলগুলো বারবার ব্যাগের জিপের কাছে এসে থেমে যাচ্ছিল। অনামিকা বিধবা ছিলেন। এই কথাটি তার চেহারায় লেখা ছিল না, কিন্তু তার ভেতরে প্রতিটি নিঃশ্বাসের সাথে বই চলছিল। স্বামীর মৃত্যুর পর ২ বছর কেটে গিয়েছিল, কিন্তু সমাজের মৃত্যু তিনি প্রতিদিন অনুভব করতেন। মানুষের নজর, প্রশ্ন, সহানুভূতি আর সন্দেহ সবকিছু একসাথে। তিনি আজ নিজের বাপের বাড়ি থেকে মুম্বাই ফিরছিলেন, যেখানে থাকাও বোঝা মনে হতো আর ফেরাও সহজ ছিল না। সেই প্ল্যাটফর্মেই কিছুটা দূরে দাঁড়িয়েছিল রোহিত মিশ্র। বয়স প্রায় ২৮ বছর, পরিষ্কার জামাকাপড়, সাধারণ চেহারা, কিন্তু চোখে এক স্থিরতা। সেও কাজের সূত্রে মুম্বাই যাচ্ছিল। রোহিতের নজর অনামিকার উপর পড়ল। এক পলক, তারপর দ্বিতীয় পলক, তারপর তৃতীয়। কিন্তু তার নজর তেমন ছিল না যেমনটা বাকিদের ছিল। না ছিল কোনো হাঁ করে তাকিয়ে থাকা, না ছিল লালসা, শুধু এক স্থিরতা, যেমন ভিড়ের মধ্যে হঠাৎ কিছু শান্ত জিনিস চোখে পড়ে যায়। সে জানত না কেন সে বারবার ওই মহিলাকে দেখছিল, শুধু এইটুকু বুঝতে পারছিল যে তিনি সাধারণ নন। ট্রেনের ঘোষণা হল, ভিড় হঠাৎ নড়ে চড়ে বসল। মানুষ নিজেদের মালপত্র গোছাতে লাগল। অনামিকা দীর্ঘশ্বাস নিলেন আর ট্রেনের দিকে এগিয়ে গেলেন। তার কাছে কনফার্ম টিকিট ছিল না, তিনি সেটা জানতেন। আজ আবার কারোর কাছে সাহায্য চাইতে হবে, আর এই কথাটাই তাকে সবচেয়ে বেশি ক্লান্ত করছিল। ট্রেন প্ল্যাটফর্মে থামল, কামরার দরজা খুলল, মানুষ উঠতে শুরু করল। রোহিত একটি কোচে উঠে পড়ল। তার সিট কনফার্ম ছিল। লোয়ার বার্থে ব্যাগ রাখল, জানলার পাশে বসল আর বাইরে তাকাতে লাগল। আর তখনই সে দেখল অনামিকা অন্য একটি কামরায় উঠছিলেন। তার হাঁটার মধ্যে তাড়াহুড়ো ছিল না, কিন্তু দ্বিধা স্পষ্ট ছিল। ট্রেন চলতে শুরু করল। রোহিত নিজের সিটে বসে রইল, কিন্তু মন অন্য কোথাও ছিল। সে নিজেই বুঝতে পারছিল না কেন বারবার সেই মহিলার কথা ভাবছে, যাকে সে চেনেও না। প্রায় ২০ মিনিট পর সে দেখল সেই একই নারী কামরার ভেতর দিয়ে হেঁটে আসছেন। চেহারায় হালকা ঘাবড়ানি, হাতে টিকিট। তিনি টিটির সাথে কথা বলেছিলেন, কিন্তু সিট এখনও পাননি। অনামিকা S1 কামরায় ঢুকলেন, চারদিকে নজর বোলালেন। কারোর কাছে কিছু জিজ্ঞাসা করার সাহস হচ্ছিল না। আর তখনই রোহিত দাঁড়িয়ে পড়ল। ম্যাডাম, আপনি বসতে পারেন। তার গলা ছিল ধীর এবং স্পষ্ট। অনামিকা কার দিকে তাকালেন। প্রথমবার তাদের চোখাচোখি হল। কয়েক সেকেন্ড, ঠিক ততটুকুতেই অনামিকা অনুভব করলেন এই লোকটা তেমন নয় যেমনটা তিনি সবার ব্যাপারে ভেবেছিলেন। কিন্তু এটা আপনার সিট, তিনি সংকোচের সাথে বললেন। অসুবিধে নেই, রোহিত বলল। টিটি যতক্ষণ না অন্য সিট দিচ্ছে, আপনি এখানেই বসুন। অনামিকা চারদিকে তাকালেন। কোনো বিরোধ নেই, কোনো কটমট করে তাকিয়ে থাকা নজর নেই। তিনি ধীরে করে বসে পড়লেন। দুজনের মধ্যে কিছুটা দূরত্ব ছিল, কিন্তু সেই দূরত্বের মাঝেও এক অদ্ভুত সহজতা ছিল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। ট্রেনের শব্দ, চাকার ছন্দ আর জানলার বাইরে ছুটে চলা আলো। তারপর অনামিকা মৃদু স্বরে বললেন, থ্যাংক ইউ। রোহিত মাথা নাড়ল। ঠিক আছে, ব্যাস, এটুকুই। কিন্তু এই ছোট্ট কথা দুই অজনবীর মধ্যে এমন এক সেতু তৈরি করে দিয়েছিল, যার আন্দাজ দুজনের কারোরই তখন ছিল না। টিটির গলা আবার শোনা গেল। সিটের কথা এগোল। অনামিকা কিছুক্ষণ পর অন্য সিট পেতে যাচ্ছিলেন। তিনি জানতেন যদি সিট না পান তবে তাকে উঠে যেতে হবে। কিন্তু এই সামান্য সময়ের মধ্যে তিনি প্রথমবার সফরে একাকিত্ব বোধ করছিলেন না। আর রোহিতের প্রথমবার মনে হল যে সম্ভবত এই সফর শুধু গন্তব্যে পৌঁছনোর জন্য নয়। ট্রেন এগিয়ে চলল, আর সেই গতির সাথে সাথে দুই জীবন নিঃশব্দে একে অপরের দিকে এগোতে লাগল।
কিন্তু অনামিকার ভেতরে সবকিছু থমকে ছিল। রোহিতের সিটে বসে তার অদ্ভুত লাগছিল, যেন কোনো অজানার নয়, বরং কোনো আপনজনের জায়গা নিয়েছেন। তিনি বারবার জানলার বাইরে তাকাচ্ছিলেন, কখনো ব্যাগ ঠিক করছিলেন, কখনো টিকিট হাতে নিয়ে কচলাচ্ছিলেন। এই অস্থিরতা সিট না পাওয়ার জন্য ছিল না, এটা ছিল কারুর উপর বোঝা হয়ে যাওয়ার অস্থিরতা। রোহিত সামনে দাঁড়িয়েছিল। সে ব্যাগ তুলে ওপরের র্যাকে রেখে দিল, আর নিজে জানলার পাশে দাঁড়িয়ে রইল। তার চেহারায় না ছিল বিরক্তি, না তাড়াহুড়ো। সে এমনভাবে দাঁড়িয়েছিল যেন এটাই তার কাজ, কাউকে আরাম দেওয়া আর নিজেকে পেছনে সরিয়ে রাখা। অনামিকা মৃদুস্বরে বললেন, আপনি বসুন, আমার এখন ঠিক লাগছে। রোহিত হালকা হেসে জবাব দিল, অসুবিধে নেই, আমার দাঁড়িয়ে থাকার অভ্যেস আছে। সে মিথ্যে বলছিল না। জীবন তাকে অনেক আগেই শিখিয়ে দিয়েছিল যে কখনো কখনো দাঁড়িয়ে থেকে অন্যদের বসতে দেওয়াই হলো আসল আরাম। কিছুক্ষণ দুজন চুপ থাকলেন। ট্রেনের কামরায় মানুষ গল্প করছিল, কেউ ফোনে হাসছিল, কেউ খাবার খুলছিল। কিন্তু এই সিটের আশেপাশে এক আলাদা নীরবতা ছিল, এমন নীরবতা যা বুঝা নয়, বরং শান্তি দিচ্ছিল। কিছুক্ষণ পর টিটি আবার এলো। অনামিকা তৎক্ষণাৎ টিকিট এগিয়ে দিলেন। টিটি দেখে মাথা নাড়ল আর বলল, ম্যাডাম, এখন S5-এ একটা সিট খালি হয়েছে, আপনি ওখানে গিয়ে বসতে পারেন। অনামিকার চেহারায় স্বস্তি এলো, কিন্তু সেই সাথে এক হালকা বিষণ্ণতাও। তিনি উঠলেন, ব্যাগ সামলালেন আর রোহিতের দিকে তাকালেন। আপনার অনেক অনেক ধন্যবাদ, তিনি পরিষ্কার ভাষায় বললেন। যদি আপনি না থাকতেন তবে আজকের সফর খুব কঠিন হয়ে যেত। রোহিত মাথা নিচু করল। সফরে একটু সঙ্গ পাওয়া গেলে পথ সহজ মনে হয়। সে কিছু না ভেবেই বলল। অনামিকা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইলেন, তারপর হালকা হাসি দিয়ে S5-এর দিকে এগিয়ে গেলেন। রোহিত নিজের সিটে বসে পড়ল, কিন্তু এখন সেই সিটটা খালি মনে হচ্ছিল, যেন কেউ বসে কিছুক্ষণ সেটাকে প্রাণবন্ত করে দিয়েছে আর তারপর উঠে চলে গিয়েছে। সে জানলার বাইরে তাকালো। রাত গভীর হচ্ছিল, স্টেশনগুলো পেছনে পড়ে যাচ্ছিল। প্রায় 1 ঘণ্টা রোহিত নিজেকে মোবাইলে ব্যস্ত রাখল, কিন্তু মন বারবার সেই কামরার দিকে চলে যাচ্ছিল যেখানে অনামিকা গিয়েছেন। সে নিজেও বুঝতে পারছিল না কেন সে এত অস্থির হচ্ছে। ওটা কোনো প্রতিশ্রুতি ছিল না, কোনো সম্পর্ক ছিল না, ছিল শুধু কয়েক মিনিটের মানবতা। রাত প্রায় 10টার সময় রোহিত জল নেওয়ার জন্য উঠল। সে ধীরে ধীরে কামরাগুলোর মাঝখান দিয়ে যেতে লাগল। S5-এর কাছে পৌঁছতেই তার নজর নিজের থেকেই ভেতরে চলে গেল, আর সেখানেই কোণের সিটে তাকে দেখা গেল। অনামিকা জানলার পাশে বসেছিলেন, পিঠ দেওয়ালে ঠেকানো, চোখ বন্ধ, কিন্তু চেহারা শান্ত ছিল না। রোহিত থেমে গেল। সে দেখতে পাচ্ছিল এটা ঘুম নয়, এটা ক্লান্তি, যা চোখ বন্ধ করিয়ে দেয় কিন্তু মস্তিষ্ককে শান্তি দেয় না। তখনই ট্রেন ঝাঁকুনি খেয়ে ধীর হল। অনামিকার চোখ খুলে গেল। তার নজর সামনে পড়ল। রোহিত? তিনি কিছুটা অবাক হলেন। জল নিতে এসেছিলাম, রোহিত সহজভাবে বলল। আপনি ঠিক আছেন? অনামিকা এক পলক ভাবলেন, তারপর সত্যিটা বলে দিলেন। একটু মাথা ভার লাগছে। রোহিত বেশি কিছু না জিজ্ঞেস করে জলের বোতল এগিয়ে দিল। অল্প জল খেয়ে নিন। অনামিকা বোতলটি নিলেন। প্রথমে মানা করতে চেয়েছিলেন, কিন্তু তারপর কিছু না বলে জল খেয়ে নিলেন। একা সফর করা সহজ নয়, রোহিত ধীরে করে বলল, বিশেষ করে যখন মন আগে থেকেই ক্লান্ত থাকে। অনামিকার আঙুলগুলো বোতলের উপর শক্ত হয়ে বসল। কিছু সফর বাধ্য হয়ে করতে হয়, তিনি বললেন, আর কিছু বাধ্যবাধকতা সফর হয়ে যায়। এই প্রথমবার তিনি নিজের ভেতরের কথা কোনো অজানার সাথে শেয়ার করেছিলেন। রোহিত কোনো প্রশ্ন করল না, শুধু নিঃশব্দে তার কথা মেনে নিল। আপনি চাইলে, সে বলল, কিছুক্ষণ এই S1-এ এসে বসতে পারেন, ওখানে একটু খোলামেলা আছে। অনামিকা অবাক হয়ে তার দিকে তাকালেন। কিন্তু? কোনো কিন্তু নয়, রোহিত বলল, শুধু কিছুক্ষণ। কয়েক মুহূর্ত পর অনামিকা আবার S1-এ ছিলেন, এবার কোনো দ্বিধা ছাড়াই। তিনি বসলেন, রোহিত সামনের সিটে। ট্রেনের ছন্দ আবার সেই একই ছিল, কিন্তু এখন দুজনের নীরবতা আলাদা ছিল। এটা অজনবীয়দের নীরবতা ছিল না, এটা ছিল দুই ক্লান্ত মানুষের নীরবতা, যারা কোনো প্রশ্ন ছাড়াই একে অপরকে বুঝতে শুরু করেছিল। অনামিকা জানলার বাইরে তাকিয়ে বললেন, আমি কখনো ভাবিনি ট্রেনে কেউ এত সাধারণ ভালো হতে পারে। রোহিত হালকা হাসল। আমিও কখনো ভাবিনি নাম না জেনে কেউ এত আপন মনে হতে পারে। দুজনেই হাসলেন, কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো আশা ছাড়া। কিন্তু সেই হাসির মাঝে কোনো এক কোণে দুজনেই বুঝতে পেরেছিলেন যে এই দেখা হওয়াটা শুধু এক সফর ছিল না, এটি সেই গল্পের শুরু ছিল যা কেউ কোনো স্টেশনে ফেলে রেখে পেছনে যেতে পারত না। রাত গভীর হচ্ছিল। ট্রেনের শব্দ এখন ঘুম পাড়ানি গানের মতো লাগছিল, কিন্তু অনামিকার চোখে ঘুম ছিল না।
তিনি জানলা দিয়ে বাইরের অন্ধকার দেখছিলেন, যেন সেই অন্ধকারে নিজের ফেলে আসা বছরগুলোকে খুঁজছেন। রোহিত সামনে বসেছিল। সে কিছু জিজ্ঞেস করেনি, কিছু বলেনি, শুধু এটুকু বুঝেছিল যে এই নীরবতা কথা বলার চেয়ে বেশি জরুরি। কিছুক্ষণ পর অনামিকা নিজেই নীরবতা ভাঙলেন। তার গলা মৃদু ছিল, কিন্তু তাতে বছরের পর বছর জমে থাকা বোঝা লুকিয়েছিল। তিনি বললেন যে কখনো কখনো মানুষের জীবনে সব কিছু থাকা সত্ত্বেও সে একা হয়ে যায়। মানুষ আশেপাশে থাকে, সম্পর্ক থাকে, কিন্তু কথা বলার মতো কেউ থাকে না। রোহিত তার দিকে তাকাল। সে মাথা নাড়ল, যেন সে এই কথাটি খুব ভালো করেই জানে। রোহিত জানালো যে সে শহরে শহরে কাজ করে। কোথাও থিতু হওয়া তার কপালে হয়নি। কখনো কাজ জুটেছে, কখনো জুটেনি। কিন্তু সে এটাও বলল যে সবচেয়ে কঠিন কাজ টাকা রোজগার করা নয়, বরং প্রতিবার নিজেকে আবার দাঁড় করানো। অনামিকা প্রথমবার মন দিয়ে তার দিকে তাকালেন। তার চেহারায় লড়াই স্পষ্ট ছিল, কিন্তু কোনো অভিযোগ ছিল না। অনামিকা ধীরে ধীরে জানালেন যে তিনি বিধবা। এই শব্দটি তিনি না কেঁদেই বললেন, কিন্তু তার পরের নীরবতা অনেক কিছু বলে দিল। তিনি বললেন বিয়ের কিছু সময় পরেই তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল, হঠাৎ কোনো সতর্কবাণী ছাড়াই। সেই দিনের পর থেকে জীবন যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ যা ফুরিয়ে গিয়েছিল, আর অন্য ভাগ যা জোর করে বাঁচতে হচ্ছিল। রোহিত কোনো সান্ত্বনা দিল না। সে এটা বলেনি যে সব ঠিক হয়ে যাবে। সে শুধু এটুকু বলল যে কিছু ব্যথা এমন হয় যা ঠিক হয় না, মানুষ শুধু সেগুলোর সাথে বাঁচতে শিখে নেয়। এই কথাটি অনামিকার মন ছুঁয়ে গেল। প্রথমবার কেউ তাকে শক্ত হওয়ার উপদেশ দেয়নি, বরং তার ব্যথাকে স্বীকার করে নিয়েছে। ট্রেন এক ছোট স্টেশনে থামল। বাইরে চাওয়ালার আওয়াজ এলো। রোহিত উঠল আর 2 কাপ চা নিয়ে এলো। সে 1 কাপ অনামিকার দিকে বাড়িয়ে দিল। অনামিকা মানা করলেন না। চায়ের উষ্ণতা তার হাত দিয়ে হয়ে যেন হৃদয়ে পর্যন্ত পৌঁছে গেল। তিনি বললেন যে এত বছর পর কেউ কোনো প্রশ্ন না করে তার জন্য কিছু করেছে। চা শেষ হওয়া পর্যন্ত কথাবার্তা চলতে থাকল, কখনো ছোট কথা, কখনো জীবনের টুকরো গল্প। অনামিকা জানালেন যে তিনি মুম্বাই নিজের বাপের বাড়িতে যাচ্ছেন। সেখানে বেশি দিন থাকার ইচ্ছে নেই, কিন্তু আপাতত ওখানেই তিনি শান্তি পান। রোহিত বলল মুম্বাইয়ে থাকা সহজ নয়, কিন্তু যদি কোনো আপনজন পাশে থাকে তবে শহরটাও কিছুটা নরম হয়ে যায়। রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। ট্রেনের আলোগুলো কমিয়ে দেওয়া হয়েছিল, আশপাশের মানুষ ঘুমিয়ে পড়েছিল। অনামিকার ঘুম পাচ্ছিল, কিন্তু তিনি ইতস্তত করছিলেন। রোহিত নিজেই উদ্যোগ নিয়ে বলল যে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তার কোনো অসুবিধা হবে না। অনামিকা ধীরে মাথা নাড়লেন, আর কিছুক্ষণ পর তার চোখ বন্ধ হয়ে গেল। ঘুমানোর সময়ও তার চেহারা শান্ত ছিল না, যেন স্বপ্নেও তিনি কিছু খুঁজছেন। রোহিত বসে রইল। সে জানলার বাইরে তাকাল, তারপর অনামিকার দিকে। তার মনে কোনো ভুল চিন্তা ছিল না, কোনো তাড়াহুড়ো ছিল না। শুধু এক অদ্ভুত দায়িত্ববোধ ছিল যে এই নারী যে এখন তার সিটে ভরসা করে ঘুমাচ্ছে, তাকে এই সফরে নিরাপদ অনুভব করাতে হবে। প্রায় 2 ঘন্টা পর অনামিকার চোখ খুলল। তিনি দেখলেন রোহিত এখনও ওখানেই বসে আছে। তার সামান্য লজ্জা হল। তিনি বললেন যে তিনি রোহিতকে ঘুমাতে দিচ্ছেন না। রোহিত হেসে জবাব দিল যে কিছু রাত ঘুমানোর জন্য হয় না, শুধু বোঝার জন্য হয়। সকাল হতে শুরু করেছিল। আকাশ হালকা নীল হচ্ছিল। ট্রেনের জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ভেতরে আসছিল। অনামিকা অনুভব করলেন যে এই সফর তাকে বদলে দিচ্ছে। তিনি এখন আর ততটা ভারাক্রান্ত মনে হচ্ছিলেন না যতটা রাতে হচ্ছিলেন। তখনই অনামিকা এক প্রশ্ন করলেন, যা তার মনে অনেকক্ষণ ধরে ছিল। তিনি জিজ্ঞেস করলেন কেন রোহিত তাকে এত সাহায্য করছে, যেখানে সে তাকে চেনেই না। রোহিত কয়েক মুহূর্ত ভাবল, তারপর বলল, সম্ভবত এই কারণ কখনো কেউ তার জন্যও ঠিক এভাবেই পাশে দাঁড়িয়েছিল, কোনো নাম না জেনে, প্রতিদানের আশা না করে। অনামিকার চোখ ভিজে এলো। তিনি কিছু বললেন না, কিন্তু তার চেহারায় এক আলাদা ভরসা ছিল। সেই ভরসা যা হঠাৎ করে জন্মায় না, বরং নিঃশব্দে তৈরি হয়। ট্রেন দ্রুত এগিয়ে চলছিল, আর সেই গতির সাথে 2 অচেনা মানুষ এখন আর অচেনা রইলেন না। তারা জানতেন না সামনে কি হবে, তারা এটাও জানতেন না এই সম্পর্ক কি নামে পরিচিত হবে। কিন্তু এটুকু দুজনেই বুঝেছিলেন, এই দেখা হওয়াটা এখানেই শেষ হওয়ার নয়, কারণ কিছু সফর স্টেশনে নয়, জীবনে এসে নামে। পরদিন সকালে আলো পুরোপুরি ছড়িয়ে পড়েছিল। ট্রেন এখন শহরগুলোর মাঝখান দিয়ে বেরিয়ে লম্বা মাঠ আর শিল্পাঞ্চাল দিয়ে ছুটছিল। জানলা দিয়ে আসা হাওয়ায় রাতের ঠান্ডা ভাব ছিল না, কিন্তু তাতে এক নতুন শুরুর হালকা উষ্ণতা অবশ্যই ছিল। অনামিকা জানলার পাশে বসেছিলেন।
তার চেহারায় রাতের মতো ক্লান্তি ছিল না। চোখে এখন আর ভয় নয়, বরং এক স্থিরতা ছিল। রোহিত সামনে বসে চুপচাপ মোবাইলে সময় দেখছিল, যেন সফরের গতির সাথে নিজের ভেতরের চিন্তাকেও সামলাচ্ছিল। কিছুক্ষণ পর অনামিকা বললেন, মুম্বাই পৌঁছে তাকে সবার আগে তার বাবা মায়ের কাছে যেতে হবে। তিনি এটাও জানালেন যে গত কয়েক মাস ধরে তিনি খুব কম হেসেছেন। বাড়িতে সবকিছু আছে, কিন্তু মনে শূন্যতা থাকে। রোহিত বলল, কখনো কখনো মানুষের মনও স্টেশনের মতো হয়ে যায়। মানুষ আসে যায়, কিন্তু ভেতরে কেউ থিতু হয় না। এই কথা শুনে অনামিকা হালকা হাসলেন। তার মনে হল যেন কেউ তার দ্বিধাকে কোনো ব্যাখ্যা ছাড়াই বুঝে নিচ্ছে। ট্রেন এক বড় স্টেশনে থামল। মানুষ উঠল, নামল, শোরগোল বাড়ল। অনামিকার একটু ঘাবড়ানি হল। রোহিত কিছু না বলেই তার ব্যাগটা সরিয়ে নিরাপদ জায়গায় রেখে দিল। এই ছোট কাজটা অনামিকার জন্য অনেক বড় ছিল। তিনি অনুভব করলেন, ভরসা শব্দ থেকে নয়, আচরণ থেকে জন্মায়। দুজনে একসাথে প্রাতরাশ করলেন, প্ল্যাটফর্ম থেকে কেনা সাধারণ লুচি আর তরকারি। অনামিকা বললেন যে তার বাইরের খাবার পছন্দ নয়, কিন্তু আজ এই খাবারটা আলাদা মনে হচ্ছে। রোহিত হেসে বলল, সফরের সবকিছুই একটু আলাদা লাগে। তারা প্রথমবার প্রাণ খুলে হাসি বিনিময় করলেন। সেই হাসি কৃত্রিম ছিল না, বরং ছিল হালকা এবং অকৃত্রিম। খাবার পর কথাবার্তা আবার গভীর হতে শুরু করল। অনামিকা জানালেন যে তার স্বামী চলে যাওয়ার পর মানুষ তার সাথে অন্যভাবে কথা বলতে শুরু করেছিল। প্রতিটি উপদেশের পেছনে দয়া লুকিয়ে থাকত, প্রতিটি নজরে থাকত প্রশ্ন। তিনি বললেন যে তিনি শক্ত হওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রতি রাতে একাকিত্বে ভেঙে পড়েন। রোহিত বলল, শক্ত হওয়ার মানে এই নয় যে ব্যথা অনুভব হবে না, বরং এটা যে ব্যথার পরেও এগিয়ে যাওয়া যায়। ট্রেনের গতি কিছুটা কমল। ঘোষণা হলো যে কিছুক্ষণ পর শেষ স্টেশন আসতে চলেছে। অনামিকার চেহারায় হালকা অস্থিরতা এলো, যেন কোনো সুন্দর স্বপ্ন শেষ হতে চলেছে। রোহিত সেটা অনুভব করতে পারল। সে বলল, সফর শেষ হওয়াটা খারাপ নয়, খারাপ তখন লাগে যখন পথে পাওয়া আপনটুকু সেখানেই হারিয়ে যায়। অনামিকা প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালেন। তিনি জিজ্ঞেস করলেন, তারা কি আবার কোনোদিন দেখা করবেন? এই প্রশ্নটি হঠাৎ করে করা ছিল না, এটি ছিল সারা রাতের কথাবার্তা, নীরবতা আর উপলব্ধির ফল। রোহিত কোনো আড়ম্বর ছাড়াই বলল, যদি কপাল চায় তবে নিশ্চয়ই হবে, আর যদি নাও হয় তবে এই দেখা হওয়াটাই তার জন্য যথেষ্ট। স্টেশন কাছে আসছিল। মানুষ নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করল। অনামিকাও ব্যাগ তুললেন। রোহিত দাঁড়িয়ে পড়ল। ট্রেন ধীর হল। বাইরে প্ল্যাটফর্ম দেখা গেল। অনামিকা বললেন, তিনি চান না এই সবকিছু এখানেই শেষ হোক। রোহিত বলল, সেও সেটাই চায়, কিন্তু কারোর ওপর বোঝা হয়ে নয়। ট্রেন থামল, দরজা খুলল, ভিড় বাড়ল। অনামিকা প্ল্যাটফর্মে নামলেন। তিনি ফিরে রোহিতের দিকে তাকালেন। রোহিত ওখানেই দাঁড়িয়েছিল, হাতে তার জলের খালি বোতলটা ধরা। সে বোতলটা অনামিকার দিকে বাড়িয়ে দিল। অনামিকা বোতলটি নিলেন আর হালকা হাসি দিয়ে ধন্যবাদ বললেন। ভিড়ের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য দুজনের নজর মিলল। কোনো প্রতিশ্রুতি হল না, কোনো বড় কথা বলা হল না, কিন্তু দুজনেই জানতেন যে এই দেখা হওয়াটা অমূলক ছিল না। এটা জীবনের এমন এক মোড় ছিল যা হয়তো এখন পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু ভবিষ্যতে পথ ঠিক করে দেবে। অনামিকা প্ল্যাটফর্মের ভিড়ে এগিয়ে গেলেন। রোহিত তাকে যেতে দেখল। তার মনে অদ্ভুত এক শান্তি ছিল, এমন শান্তি যা কাউকে অধিকার করার মাধ্যমে নয়, বরং কাউকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার মাধ্যমে পাওয়া যায়। ট্রেন আবার চলতে শুরু করল। রোহিত নিজের সিটে ফিরে এলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে অনুভব করল, কিছু সম্পর্ক নাম চায় না, সময় চায়। আর এই সম্পর্কটি তখন নামহীন ছিল, কিন্তু তা বেঁচে ছিল। মুম্বাইয়ের সকাল সব সময়ই ব্যস্ত হয়, কিন্তু সেদিন অনামিকার জন্য শহরটা একটু থমকে ছিল। স্টেশন থেকে বাইরে বেরোতেই গাড়ির আওয়াজ, মানুষের শব্দ আর হাওয়ায় মিশে থাকা নুন নুন গন্ধ সবকিছুই চেনা ছিল। তবুও আজ সবকিছু নতুন লাগছিল। হয়তো এই কারণ প্রথমবার তিনি কোনো সফর থেকে খালি হাতে ফেরেননি। তার কাছে কোনো সম্পর্ক ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, কিন্তু হৃদয়ে এক ভরসা অবশ্যই ছিল যে তিনি পুরোপুরি একা নন। বাড়িতে পৌঁছাতেই মা দরজা খুললেন। রোজকার মতো প্রশ্ন করলেন না, শুধু কপারে হাত রাখলেন আর ভেতরে নিয়ে গেলেন। বাবা ঘরে শুয়েছিলেন। অসুস্থতা শরীরকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু চোখে এখনও সেই একই চিন্তা ছিল, মেয়ের জন্য। অনামিকা তার কাছে চুপচাপ বসলেন। তিনি সফরের কোনো গল্প শোনালেন না, শুধু এটুকু বললেন যে পথ ঠিক ছিল। বাবা মাথা নাড়লেন, যেন এটুকুই শোনা যথেষ্ট ছিল। দিন কাটতে লাগল। অনামিকা আবার সেই একই রুটিনে ফিরে গেলেন।
সকালে ঘরের কাজ, বাবার ওষুধ, মায়ের সাথে বাজার, আর রাতে জানলার পাশে বসে শহরের আলো দেখা। কিন্তু এখন এক পার্থক্য ছিল। রাতের নীরবতা তাকে আর ভয় দেখাত না। কখনো কখনো মোবাইল তুলে তিনি রোহিতের নম্বর দেখতেন, তারপর আবার রেখে দিতেন। না কল করতেন, না মেসেজ। হয়তো এই কারণ কিছু সম্পর্কের জন্য আওয়াজের দরকার হয় না, শুধু উপস্থিতিই যথেষ্ট। ওদিকে রোহিতও নিজের কাজে ফিরে গিয়েছিল। সাইটে দিনভর বিদ্যুতের তার, সরঞ্জাম আর আওয়াজ। কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তার মন বারবার সেই ট্রেনের সফরে চলে যেত। সে নিজের ওপরেই হাসত। এত তাড়াতাড়ি কোনো অজানার সাথে এত টান? তারপর নিজেকে বোঝাত যে এটা টান নয়, শুধু মানবতা ছিল। তবুও যখন সন্ধ্যায় ঘরে একা বসত, তখন সেই একই নাম তার মনে আসত। এক সন্ধ্যায় অনামিকার বাড়িতে হঠাৎ বিপদ এলো। বাবার শরীর খারাপ হলো, হাসপাতালে নিয়ে যেতে হলো। সরকারি হাসপাতালের ভিড়, লম্বা লাইন আর ডাক্তারের কড়া আওয়াজ। অনামিকা ছোটাছুটিতে ক্লান্ত হয়ে পড়লেন। মায়ের চোখে ভয় স্পষ্ট ছিল। সেই তাড়াহুড়োতে অনামিকা প্রথমবার কিছু না ভেবেই রোহিতকে ফোন লাগিয়ে দিলেন। ফোন দ্বিতীয় রিংয়েই উঠে গেল। হ্যাঁ, শুধু এই একটি শব্দ, কিন্তু সেই শব্দটি তখন অনেক বড় সাহায্য হয়ে দাঁড়াল। অনামিকা তাড়াতাড়ি সবকিছু বললেন। রোহিত এক মুহূর্তের জন্য কোনো প্রশ্ন করল না। সে শুধু এটুকু বলল যে সে কিছু পরিচিত মানুষের সাথে কথা বলবে। কিছু ঘন্টার মধ্যেই হাসপাতালে ডাক্তার বদলে গেল, পরীক্ষা দ্রুত হতে শুরু করল। অনামিকা জানতেন না রোহিত কার সাথে কথা বলেছে বা কিভাবে করেছে। তিনি জিজ্ঞেসও করেননি। সেই রাতে তিনি প্রথমবার অনুভব করলেন যে ভরসা কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও গভীর হতে পারে। বাবার অবস্থা স্থিতিশীল হল। মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অনামিকা হাসপাতালের বাইরে বেঞ্চে বসেছিলেন। তিনি রোহিতকে ধন্যবাদের মেসেজ পাঠালেন। জবাব তৎক্ষণাৎ এলো, ঠিক আছে, এটাই সবচেয়ে জরুরি। কোনো আবেগপূর্ণ কথা নয়, কোনো উপকারের দম্ভ নেই। এই সারল্যই অনামিকাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল। এরপরে কথাবার্তা বাড়তে লাগল। রোজ নয়, কিন্তু প্রয়োজন অনুযায়ী। কখনো ঔষধের ওপর, কখনো কাজের ওপর, কখনো এমনি। রোহিত কখনো অনামিকার অতীতের ওপর প্রশ্ন তোলেনি। অনামিকাও কখনো রোহিতের ভবিষ্যতের ব্যাপারে চাপ দেননি। দুজনেই জানতেন তাড়াহুড়ো সবকিছু নষ্ট করে দেয়। কয়েক সপ্তাহ পর রোহিত মুম্বাই এলো কাজের সূত্রে। সে অনামিকাকে জানালো, কিন্তু দেখা করার জেদ করল না। অনামিকা নিজেই বললেন, যদি সময় পাও তবে এসো। দিনটি সাধারণ ছিল। না কোনো বিশেষ জায়গা, না কোনো সাজসজ্জা, শুধু এক চায়ের দোকান, 2 কাপ চা আর সেই পুরনো সারল্য। দেখা হওয়াটার মধ্যে কোনো অস্বস্তি ছিল না, যেন তারা আগে থেকেই একে অপরকে চেনেন। অনামিকা বললেন যে তার ভয় লাগে আবার কাউকে বিশ্বাস করতে। রোহিত বলল, ভরসা চেয়ে পাওয়ার জিনিস নয়, ধীরে ধীরে তৈরি হওয়ার জিনিস। এটি শুনে অনামিকার মনে হল তিনি সম্ভবত প্রথমবার এমন কোনো মানুষের সামনে বসে আছেন যাকে কিছু প্রমাণ করার দরকার নেই। সন্ধ্যা ঘনিয়ে এলো, রোহিতকে ফিরতে হবে। যাওয়ার সময় সে শুধু এটুকু বলল যে সে সব সময় সাহায্যের জন্য থাকবে, কোনো নাম বা সম্পর্ক ছাড়াও। অনামিকা কিছু বললেন না, কিন্তু সেই মুহূর্তে তিনি ঠিক করে ফেলেছিলেন যে তিনি জীবন থেকে আর পালাবেন না। যখন রোহিত চলে গেল, অনামিকা অনেকক্ষণ ওখানেই বসে রইলেন। চা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে এক উষ্ণতা ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে জীবন তার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু সব কিছু নেয়নি। কখনো কখনো এক সঠিক মানুষ ভুল সময়ে মেলে, যাতে আমরা সঠিক সময়ের কদর শিখতে পারি। আর অনামিকা জানতেন এই গল্প এখনও শেষ হয়নি, আসল সিদ্ধান্ত এখন বাকি। তো বন্ধুরা, সময় কারো জন্য অপেক্ষা করে না, কিন্তু কিছু সম্পর্ককে পরখ করার জন্য সে নিজেই থমকে যায়। অনামিকার জীবনেও এটাই হলো। বাবার শরীর এখন ঠিক হয়েছে, কিন্তু শরীর আগের মতো রইল না। ঘরের দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি বেড়ে গেল। মা ক্লান্ত হয়ে পড়তেন, অনামিকা চুপচাপ সব সামলে নিতেন। বাইরে থেকে দেখতে সবকিছু স্বাভাবিক মনে হতো, কিন্তু ভেতরে এক প্রশ্ন রোজ উঠত, তিনি কি সারা জীবন এভাবেই একা লড়ে যাবেন? রোহিতের সাথে কথা এখন মাঝে মধ্যে নয়, বরং প্রয়োজনে পরিণত হয়েছিল। দুজনেই না রোজ আই লাভ ইউ বলতেন, না ঘণ্টার পর ঘণ্টা ফোনে থাকতেন। তাদের কথাবার্তা সরাসরি হতো, কাজ, ঘর, পরিস্থিতি আর কখনো কখনো নীরবতা। কিন্তু সেই নীরবতাই সবচেয়ে বেশি কথা বলত। রোহিত কখনো অনামিকাকে দুর্বল মনে করত না, আর অনামিকা কখনো রোহিতকে হিরো বানাতেন না। দুজনেই শুধু মানুষের মতো জুড়ে ছিলেন। এক সন্ধ্যায় অনামিকার বাবা তাকে পাশে ডাকলেন। গলার স্বরে দুর্বলতা ছিল,
কিন্তু চোখে ছিল পরিষ্কার উপলব্ধি। তিনি বললেন, তুই অনেক সামলে নিয়েছিস, কিন্তু সব লড়াই একা লড়া যায় না। অনামিকা কিছু বলতে পারলেন না। বাবা আগে বললেন, যদি কেউ তোর সাথে চলতে চায় তবে তাকে আটকাস না। এই প্রথমবার বাড়িতে কেউ রোহিতের নাম না নিয়েই তার জায়গা তৈরি করে দিয়েছিল। কিছুদিন পর রোহিত আবার মুম্বাই এলো। এইবার কাজ কম ছিল আর ইচ্ছে ছিল পরিষ্কার। সে সরাসরি অনামিকার বাড়ি গেল। মা দরজা খুললেন, কোনো প্রশ্ন করলেন না, শুধু জল এনে দিলেন। বাবা রোহিতকে দেখলেন, অনেকক্ষণ দেখলেন, তারপর বললেন, বসো। ওই একটি শব্দে সম্মতিও ছিল আর ভরসাও। কথাবার্তা লম্বা ছিল না, না শর্ত রাখা হলো, না প্রতিশ্রুতির তালিকা তৈরি হলো। রোহিত পরিষ্কার জানালো যে সে অনামিকার অতীত নয়, বরং তার বর্তমানের সাথে সম্পর্ক চায়। অনামিকা বললেন, তিনি এখন আর কোনো সাহারার খোঁজে নেই, বরং সঙ্গে থাকার প্রত্যাশায় আছেন। দুজনেই একে অপরকে দেখলেন আর বুঝে নিলেন যে জীবন সম্ভবত প্রথমবার কোনো সহজ পথে এসেছে। বিয়ের প্রস্তুতি কোনো বড় অনুষ্ঠানের মতো ছিল না। না ঢোল, না জাঁকজমক, শুধু কিছু মানুষ, সাধারণ পোশাক আর একটি ছোট মন্দির। অনামিকা কোনো ভারী গয়না পরেননি, রোহিতও নিজেকে বদলানোর চেষ্টা করেনি। দুজনে যেমন ছিলেন ঠিক তেমনই একসাথে দাঁড়ালেন। যখন ৭ পাক হল, তখন অনামিকার চোখে ভয় ছিল না। রোহিতের হাতের মুঠোর মধ্যে অধিকারবোধ ছিল না, ছিল শুধু সমতা। সেই মুহূর্তে কেউ এটুকুও জিজ্ঞেস করেনি যে তিনি বিধবা ছিলেন কিনা, বা রোহিত কি কাজ করে। সেই মুহূর্তে শুধু দুটো জীবন ছিল, যারা অনেক ভাঙা গড়ার পর আবার জোড়া লাগছিল। বিয়ের পর জীবন হঠাৎ করে সহজ হয়ে গেল না। টাকার অভাব কখনো আবার সামনে আসত, বাবার চিকিৎসা চলতে থাকল, কাজের চাপ রয়ে গেল। কিন্তু এখন পার্থক্য এই ছিল যে অনামিকা একা ছিলেন না, আর রোহিতের ওপর এই বোঝা ছিল না যে তাকে কাউকে বাঁচাতে হবে। সে শুধু সাথে চলছিল। এক রাতে অনামিকা বললেন, যদি আমি আবার কখনো দুর্বল হয়ে পড়ি? রোহিত জবাব দিল, তাহলে আমরা দুজনে মিলে দুর্বল হব, কিন্তু পিছিয়ে যাব না। এটাই ছিল সম্পর্ক, না উঁচু না নিচু, না কোনো উপকার, না কোনো অহংকার। আজ যদি কেউ তাদের জিজ্ঞেস করে যে ভালোবাসা কিভাবে হয়, তবে তারা হাসেন, কারণ ভালোবাসা তাদের জন্য কোনো ফিল্মি সফরের নাম ছিল না। ওটা ছিল এক ট্রেনের সিট থেকে শুরু হওয়া ভরসা, যা ধীরে ধীরে জীবন হয়ে গিয়েছিল। বন্ধুরা, কখনো কখনো জীবন আমাদের ভাঙে, যাতে আমরা বুঝতে পারি কে শুধু দেখতে আসে আর কে সাথে চলে। অনামিকা আর রোহিতের গল্প এটাই শেখায় যে মানুষের মূল্য তার অতীত দিয়ে নয়, বরং তার উদ্দেশ্য দিয়ে বিচার করা হয়। এখন আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি আপনার জীবনে কোনো মানুষ আপনার পরিস্থিতি দেখে নয়, বরং আপনাকে বুঝে সাথে চলতে চায়, তবে কি আপনি তাকে সুযোগ দেবেন? আর আপনি কি এমন কোনো মানুষের জন্য দাঁড়াতে পারেন যে দুনিয়ার নজরে দুর্বল কিন্তু মন থেকে খাঁটি? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন।